আচ্ছা, শৈশব মানে কি শুধুই দুষ্টুমি আর খেলা, নাকি তার মধ্যেও থাকে দারিদ্র্য, হারানো আর প্রকৃতির সঙ্গে এক গভীর টান? স্বাগতম গল্প ক্লাস 6 চ্যানেলে, যেখানে ফিরে আসি সেই সব বাংলা সাহিত্যের গল্প যেগুলো শুধু পাঠ নয়, বরং হৃদয়ের গভীর ছোঁয়া। আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী থেকে নেওয়া এক আবেগঘন অধ্যায়, মাটির ভেপু। এই গল্পে আছে গ্রামীণ বাংলার সহজ সরল জীবনের এক অনন্য ছবি, অপু দুর্গার ভাই বোনের হৃদয় ছোঁয়ার সম্পর্ক, দারিদ্র্যের মাঝেও শৈশবের অনাবিল আনন্দ, আর আছে সেই মধুর অথচ বিষণ্ণ প্রান্ত, দুর্গার হারিয়ে যাওয়া। চলুন সময় স্রোতে ডুবে যাই এক নির্ভেজাল মাটির গন্ধে ভরা শৈশবে, যেখানে একটি মাটির ভেপুও হয়ে ওঠে এক চিরন্তন স্মৃতি। শুরু করা যাক আজকের গল্প, মাটির ভেপু। সকালবেলা 8টা কি 9টা। হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটা ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বাসি, গোটা কত করি। এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার করির চুপারি হইতে খুলিয়া লইয়াছিল। ও পাছে কেহ টের পায়, এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতকগুলো শুকনো নাটা ফল। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খান কতক খাপড়ার কুচি। গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও একপাশে পেজরাপুলির আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া ছুঁইয়া দেখিতেছে, তাক ঠিক হইতেছে কিনা। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন। দুর্গার বয়স 10-11 বৎসর হইল। গরম পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথা রুক্ষ চুল বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ টাগর টাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতকগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, হুম। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জারাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদির বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল, আনদি কি একটু নুন আর তেল? অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তুই জানা শিগগির করে, মার আসতে এখন ঢের দেরি, খাড় কাচতে গিয়েছে, শিগগির যা। অপু বলিল, নারকোলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কির দৌড়ে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্ন স্বরে বলিল, তেল ঠেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে, তুই তো একটা হাবা ছেলে।
অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলি বুঝি হলো? এই তো, ভারী বেশি। যা, আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে। একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেব তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি? মা যে তক্তার ওপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনে। তবে থাকগে যাক, আবার ওবেলা আনবো। এখন পটলিদের ডোবার ধারে আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরে রোদে তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারদিকে জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়াছে। তাহার স্ত্রী পুত্র কন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। কাজে পাশের এ ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। হরিহরের বাড়িটাও অনেকদিন হইয়া গেল মেরামত হয় নাই। সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বন বিছুটির ও কালমেঘ গাছের বন গজাইয়াছে। ঘরের দোর, জানলার কপাট সব ভাঙা। নারিকেলের দড়ি দিয়া গরাদের সঙ্গে বাঁধা আছে। খিড়কির দোর ঝনাত করিয়া খুলিয়া শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুগ্গা, ও দুগ্গা। দুগ্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানা খেয়ে যা। মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই। মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পড়ে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দূর সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা একটান মারিয়া ভেরেন্ডাকচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদুর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খাড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই। কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেধে বেড়াচ্ছে। সে বাদর কোথায়? অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে। রোসো রোসো, একটুখানি দাঁড়াও বাবু, একটুখানি হাঁপ জিরোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস। ও দুগ্গা, দেখ তো বাছুরটা হাঁক পারছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত হইতে লইয়া সংকুচিত স্বরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু খাইতে খাইতে বলিল, জীবনও যায় না, আম খেয়ে দাঁত টোকে। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অধ্যপটে বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞাসা করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে। তুমি যখন ডাকলে তখন তো। স্বর্ণ গোয়ালিনী গায়ে দুহুতে আশার কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা বাছুরটা ধরগে যা, ডেকে সারা হলো। কমলে বাছুর ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল ধরে না এলে এতে তপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পেছন পেছন অপু দুধ দোয়া দেখিতে লাগিল। সে বাহির উঠোনে পা দিতেই দুর্গা হাতার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাদুর। পরে মুখ ভেঙাইয়া কহিল, আম খেয়ে দাঁত টোকে গিয়েছে, আবার কোনোদিন আম দেব, খেয়েও ছাই দিব। এই ওবেলায় পটলিদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জারাবো। এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়। দেব তোমায়, খেয়েও এখন, হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের পর হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাজ করে।
জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নে? সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমুচ্ছে। দুর্গা বুঝি? সে সে সেই খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক, আবার সেই খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই 34 মাসের রোদ্দুরে। ফের দেখো না এর জ্বরে পড়ল বলে। অত বড় মেয়ে বলে বোঝাবে কত? কথা শোনে না কানে দেয়? একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 ঘোড়া তাগাদার জন্য গিয়েছিলাম বুঝলে। একজন লোক খুব মাতব্বর, 5টা 6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক। আমায় দেখে দণ্ডবধ করে বললে, দাদা ঠাকুর আমায় চিনতে পারছেন? আমি বললাম, না বাপু, আমি তো কই। বললে, আপনার কর্তা থাকতে তখন তখন পুজো আচায় সবসময় তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়ি শুদ্ধর মন্তর নেব ভাবছি। তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি। আপনি কেন মন্তরটা দেন না? তা আমি তাদের বলেছি, আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে 2-1 দিনে, বুঝলে। সর্বজয়া ডালের বাতি হাতে দাঁড়াইয়াছিল, বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল। বলিল, হ্যাঁ গো, তা মন্দ কি? দাও না ওদের মন্তর। কি জাত? হরিহর সুর নামাইয়া বলিল, বলো না কাউকে, সৎ গো। তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব। আমি আবার কাকে বলতে যাব? তা হোক গে সদ্গো, দাও গিয়ে দিয়ে। এই কষ্ট যাচ্ছে, ওই রায়বাড়ির 8টা টাকা ভরসা, তাও 2-3 মাস অন্তর তবে দেয়। আর এদিকে রাজ্যের দেনা। কাল ঘাটের পথে সেচ ঠাকুরন বললে, বৌমা আমি বন্ধক ছাড়া টাকা ধার দেই নে, তবে তুমি অনেক করে বললে বলে দিলুম। আজ 5 মাস হয়ে গেল, টাকাটা আর রাখতে পারবো না। এদিকে রাধা বোষ্টামের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগাদ আরম্ভ করেছে। ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই। বাচ্চা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই। আর একটা কথা ওরা বলছিল বুঝলে, বলছিল গায়ে তো বামুন নেই, আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই। গায়ে 1 ঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে। তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি, পয়সার তো অভাব নেই। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, ভদ্রলোকেরই হয়ে পড়েছে হা ভাত জো ভাত। আগ্রহে সর্বজয়ের কথা বন্ধ হওয়ার উপক্রম হইল। এক্ষুনি? তা তুমি রাজি হলে না কেন? বললেই হতো যে আচ্ছা আমরা আসবো। এরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। হরিহর হাসিয়া বলিল, পাগল, তক্ষুনি কি রাজি হতে আছে? ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখেই উঠেছে। ওতে খেলো হয়ে যেতে হয়। তা নয়, দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে। আর এখন ওঠ বললে কি ওঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেব না। দেখি পরামর্শ করে কি রকম দাঁড়ায়। এই সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উকি মারিল, এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া উধারে পাঁচিলের পাশ বাহিয়া বাহির বাটি রোয়াকে উঠিল। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজে সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে। আঁচলের খুঁটি কি কতগুলো যত্ন করিয়া বাঁধা। সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে। কিন্তু বাবার বিশ্বত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না। উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতগুলি শুকনো ররা ফলের বিচি বাহির করিল। খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলি গুনিতে আরম্ভ করিল। 1, 2, 3, 4, 26টা হইল। পরে সে 2-3টা করিয়া বেচে হাতের উল্টা পিঠা বসাইয়া উঁচু করিয়া ছুড়িয়া দিয়া পরে হাতে সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এইগুলো দিব, আর এইগুলো পুতুলের বাক্স রেখে দেব। কেমন বেচেগুলি তেল চুকচুকে করছে, আজই গাছ থেকে পড়েছে। ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলত।
ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস, সব জায়গায় যাবে। সেবার কতকগুলো এনেছিলাম, আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিছিয়ে আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল। এই ছিল আমাটির ভেপু, শৈশব, প্রকৃতি আর ভালোবাসায় মোরা এক মধুর গল্প। অপু আর দুর্গার চোখ দিয়ে আমরা দেখলাম এক গ্রামীণ জীবনের সরলতা, যেখানে দারিদ্র্য ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল আনন্দ, আবিষ্কার আর একরাশ স্বপ্ন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের নিয়ে গেলেন সেই শৈশবে, যেখানে একটা আমাটির ভেপুও ছিল এক অমূল্য সম্পদ। গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে। আবার ফিরবো এমনই কোনো মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন আর মনে মনে বাঁচতে দিন সেই ভেপুটা, যেটা একসময় ছিল শৈশবের একমাত্র সঙ্গী।